থার্ড এসএলএসটি প্রস্তুতি তুমি কিভাবে নেবে? কোথায় কোন কোচিং সেন্টারে তুমি ভর্তি হবে? কিভাবে তুমি তোমার পড়াশোনাটাকে করবে? কত ঘন্টা তুমি পড়বে? কেন তোমার একটা ধারাবাহিকতা রাখা দরকার পড়াশোনার ক্ষেত্রে? পড়াশোনার ক্ষেত্রে বা সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ মাধ্যমটা কি? এমন কোন ট্রিক্স গুলো তুমি এপ্লাই করবে যা তোমাকে কিন্তু কি করবে না সফলতার দিকে নিয়ে যাবে? এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আমি কথা বলবো। এখন আমি যেহেতু নিজে আমার নিজস্ব একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কষ্ট করে পড়াশোনা করার, কষ্ট করে সফলতা হওয়ার এই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাটা আমি ফেস করেছি এবং আমি সারা জীবনে যে কাজটা করে গেছি সেটা হচ্ছে যে কি করে সহজভাবে পড়াশোনা করে সাকসেস পাওয়া যায়। এমন কোন মেথড এপ্লাই করতে হয় যে মেথড গুলো দিয়ে পরে তুমি কিন্তু কি করবে না একটা সাকসেসের জায়গায় পৌঁছাতে পারবে। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাহলে প্রথমত আসি থার্ড এসএলএসটি প্রস্তুতির ক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে আগে গোটা সিলেবাসটাকে তুমি দেখো প্রথমত। সিলেবাসটাকে একদিন নয় খুঁটিয়ে, খুঁটিয়ে পুরো সিলেবাসটাকে স্টাডি করো যে কি আছে গোটা সিলেবাসটাকে। সিলেবাসটা দেখার পরেই তুমি যেটা করবে সেটা হচ্ছে সিলেবাসটা দেখার পরে তুমি ধারাবাহিকভাবে একটা প্রি প্ল্যান করে নাও। ঠিক আছে? তাড়াহুড়ো করবে না যে আমাকে একেবারেই সময় কম আছে, সিলেবাস খুব দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। এটা কোনো পদ্ধতিই নয়। আগে তুমি কি করো? তুমি নিজের মতো করে নিজের একটা স্ট্যান্ডার্ড ব্যাকগ্রাউন্ড তৈরি করো। স্ট্যান্ডার্ড ব্যাকগ্রাউন্ড কেন? না তুমি আগে বিষয়টা সম্পর্কে জানো, তারপরে তুমি একটা কোনো কোচিং সেন্টারে যাবে যদি তোমার প্রিপারেশন এর ক্ষেত্রে প্রয়োজন আছে। কিন্তু নিজের ব্যাকগ্রাউন্ড একটা শক্ত না করে তুমি যদি কোনো একটা কোচিং সেন্টারে যাও তাহলে দেখা যাবে যে কোচিং সেন্টারের শিক্ষকরা তোমাকে ঠিকঠাকভাবে গাইড করতে পারছে না। তার কারণ তাদের কথাগুলো নেওয়ার মতন তো তোমার ওই ক্যাপাসিটিটাই তৈরি হয়নি। ফলে কি হবে না তোমার কিন্তু পড়াশোনায় অনেকটা জটিলতার মধ্যে পড়ে যাবে। তারা যে বিষয়গুলো তোমাকে পড়াবে সেই বিষয়গুলোর অর্ধেকাংশ তুমি বুঝে উঠতেই পারবে না। তুমি নোট মুখস্থ করে যাবে। আর নোট মুখস্থ করে সফল হওয়াটা কিন্তু ভীষণ কঠিন প্রসেস। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে বা বোঝাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এটুকু আমি বলবো যে তোমরা যেটা করো সেটা হচ্ছে যে তুমি গোটা সিলেবাসটাকে প্রাথমিকভাবে একবার পড়াশোনা করে নাও যে কোনটা টপিক গুলো তুমি পড়বে, কোন কোন বিষয়গুলো পড়বে এবং আরো সহজ মাধ্যম হয় যে তুমি একজন কোনো সিনিয়র দাদা যারা পরীক্ষাতে পাশ করেছে তাদের কাছে এই সিলেবাসটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে নাও। এখন অনেকেই আছো যারা সেকেন্ড এসএলএসটি তে পাশ করেছো, দীর্ঘদিন ধরে এসএলএসটি প্রস্তুতি নিচ্ছ, কিন্তু কোনো ক্ষেত্রে তাদের এসএলএসটি টা হয়নি। তাদের ক্ষেত্রে বলার উদ্দেশ্য যেহেতু তোমাদের সিলেবাসটা পড়া আছে বা সিলেবাসটাকে দেখা আছে সেক্ষেত্রে তুমি এইটুকু ভাবো যে সেকেন্ড এসএলএসটি বা ফার্স্ট এসএলএসটি তে তোমার কোন ভুলগুলো হয়েছিল, যে ভুলগুলো আসলে তোমার সাকসেসের ক্ষেত্রে প্রবলেম হয়েছিল সেই ভুলগুলোকে পয়েন্ট আউট করো। সেই ভুলগুলোকে যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে দেখবে যে তুমি ওই ভুলগুলো সংশোধন করলেই তোমার সফল হওয়ার জায়গাটা থাকবে। সেকেন্ড নাম্বার আসি, তোমার ব্যাকগ্রাউন্ড শক্ত হয়ে গেছে বা তুমি একটা পড়াশোনা মোটামুটি নিজের মতো করে করতে পারলে, করার পরেই তুমি কোন কোচিং সেন্টারে যাবে, সেই কোচিং সেন্টার থেকে তুমি কি পাবে। আমরা যেটা করি নর্মালি কোচিং সেন্টার গুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একজন টিচারের ক্ষেত্রে যেটা হয় যে তুমি একটা টাকা দাও তাদের কাছে, তার বিনিময়ে তা সে কি করে না তোমাকে একটা নোটস দেয় স্বাভাবিকভাবেই এবং কোনো কোনো বিষয়গুলো তোমাকে বুঝিয়ে দেয়। কিন্তু এটা দেওয়া এবং নেওয়ার একটা মাধ্যম হয়ে গেছে আসলে ইনস্টিটিউটের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু এটা একটা রাইট প্রসেস নয়। একজন অ্যাসপিরেন্টের ক্ষেত্রে সবসময় যারা সফল হয়েছে তারা দেখবে যে কোচিং সেন্টার তাদেরকে বিরাট কিছু দিয়েছে এমনটা নয়। আসলে প্রত্যেকটা সফল মানুষের একটা সফল স্ট্র্যাটেজি আছে। সে নিজে কিন্তু মেইনটেইন করা সেই স্ট্র্যাটেজিটা কি করে করবে। তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে ওই কোচিং সেন্টারের যার কাছে পড়ছো তার কাছ থেকে তুমি ওই স্ট্র্যাটেজিটা আগে জানতে পারছো কিনা সেটা আগে দেখো। শুধু কতগুলো নোটস আমি নিয়ে চলে এলাম এবং আমি মুখস্থ করে দিলাম তাহলেই কিন্তু সফল হওয়া যায় না। তার কারণ ওই নোটস গুলো কমন নাও পড়তে পারে। অনেক শিক্ষক এবং আমি এরকম অনেক শিক্ষকদেরকে দেখেছি যারা বলে যে আমার কাছে 90% কমন পাওয়া যায়, 100% কমন পাওয়া যায়। আমি জানি না যে তারা কোন মেন্টালিটি থেকে এই প্রশ্নগুলো বলে। আসলে ব্যাপারটা হয় যে তোমাকে যদি 1000, 2000, 4000 কোশ্চেন মুখস্থ করা হয় তাহলে তো কমন পড়বেই, সেটাই তো স্বাভাবিক। এটা প্রসেস না যে তোমাকে আমি সব ব্যাপারে নোটস দিয়ে দিলাম তারপর আমি বড় বড় সগর্বে বললাম যে আমার কাছে প্রচুর কমন পাওয়া যায়। এটা কোনো প্রসেসই নয়। কমন যদি তুমি দিতেই হয় তাহলে তুমি কম পড়িয়ে কমন দাও, ঠিক আছে? আর আক্ষরিক অর্থে কম পড়িয়ে কমন পাওয়াটা বা কমন দিতে পারাটা কোনো টিচারের বিরাট গর্ব করার মতো জায়গা থাকবে না। তাহলে সেক্ষেত্রে যেটা হয় তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তোমার পড়াশোনার ক্ষেত্রে ওই স্যারের কাছে তুমি যাবে এবং গোটা বিষয়টা সম্পর্কে যে তোমার কোন জায়গাগুলোতে পার্টিকুলার তোমার কোন জায়গাগুলোতে বুঝতে অসুবিধা হচ্ছে তুমি সেইগুলোকে তাকে বারবার বারবার বলবে এবং তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে আসল জিনিস।
টিচারের সঙ্গে স্টুডেন্টের সম্পর্কটা যেন একটা বন্ধুত্ব সুলভ সম্পর্কের মধ্যে যায়, একটা আবদারের সম্পর্কের মূলক অবস্থাতে যায়। তার কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম টিচার কি করে, তারা নোটস দিয়ে দেয় এবং ছাত্রছাত্রীরা সেগুলোকে পড়াশোনা করে, অনেকে সফলও হয় সেটা সেই নোটসগুলো পড়ার পরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি নিজের মতো করে স্টাডি প্ল্যানার তৈরি করবে, খাতা তৈরি করবে, এবং যে বিষয়গুলো তোমার বুঝতে অসুবিধা হবে তুমি সেই স্যারদের কাছে তুমি সেই বিষয়গুলো নিয়ে তুমি কথা বলতে পারবে। দেখো, আক্ষরিক অর্থে আমাদের এই যে ব্রেন, সে কি করে, সে কিন্তু একটা তার একটা ক্যাপাসিটি আছে। তোমরা প্রত্যেকেই জানো যে একটা ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। তোমাকে আমি কালকে চর্যাপদের উপরে বা কোনো একটা টপিকের উপরে আমি 3000 মানে 300-400 কোশ্চেন দিয়ে দিলাম, সেই কোশ্চেনগুলো মুখস্থ করতে বললাম, তা কিন্তু প্রসেস নয়। তোমরা যদি এসএলএসটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তাহলে দেখবে যে কোথাও কিন্তু কোনোদিন জটিল প্রশ্ন পড়েনি। এসএলএসটিতে আজ অব্দি আমি তোমাদেরকে গর্ব করে বলতে পারি যে আজ অব্দি কিন্তু খুব জটিল প্রশ্ন পড়েছে, কোনো একজন টিচার বলতে পারবে না যে এই প্রশ্নটা ভীষণ জটিল ছিল। না, এরকমটা এসএলএসটির ব্যাকগ্রাউন্ডেই নেই, এসএলএসটি কোনোদিন এভাবে হয়ই নি। তাহলে কি হয় না, এসএলএসটিতে প্রশ্নটা সহজ হয়। আর ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে, ওই সহজ প্রশ্নটা কনফিউশনের জন্য ভুল করে আসে, বা অনেকেই কি হয় না, ওই সহজ বিষয়গুলোকে তারা বোঝার চেষ্টা করতে পারে না। টিচারদের ক্ষেত্রে কি হয়, টিচাররা তো নোটস দিয়ে দেয়, ম্যাটেরিয়াল দিয়ে দেয়, আর কোনো একটা জায়গায় সে কিন্তু কি করে, ওই সহজ প্রশ্নটা যে কনফিউশন তৈরি হচ্ছে, সেই কনফিউশনটা তারা ভুলতে পারেনি বা কাটাতে পারেনি। তুমি যদি এসএলএসটির প্রশ্নপত্রগুলো দেখো, তাহলে দেখো যে এই ধরনের প্রশ্ন, খুব জটিল প্রশ্ন, যে কোচিং সেন্টারের যারা টিচাররা আছে তারাই বরং এই পড়াশোনাটাকে অনেক জটিলতার দিকে নিয়ে গেছে আলটিমেটলি। কিন্তু আক্ষরিক অর্থে এসএলএসটি যে খুব কঠিন পরীক্ষা হয় বা কঠিন প্রস্তুতি হয়, এমনটা নয়। যে সমস্ত স্যারেদের কাছে তোমরা পড়ো, তারাও দেখবে যে তাদের যখন 22-23 বছর বয়স, মানে যখন বামফ্রন্ট আমলে প্রত্যেক বছর এসএসসি হতো, তখন তারা ওই একবার দিয়েছে, বা একবার না সফল না হলেও দুবার তিনবার দিয়ে পরে কিন্তু তারা চাকরি পেয়ে গেছে। তার মানে কি তারা বহু কিছু জানতো, প্রচুর অগাধ জ্ঞান ছিল। এটা ম্যান্ডেটরি নয় যে একটা প্রচুর অগাধ জ্ঞান থাকলে তুমি চাকরির পরীক্ষায় সফল হবে। চাকরির পরীক্ষায় সফল হতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে যে তুলনামূলক একটা স্মার্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, তারা কি করতো না, সেই সময় বিভিন্ন সিনিয়র দাদাদের কাছে যেত এবং তাদেরকে সেই রাস্তাটা বলে দিয়েছিল যে দিস ওয়ে, এই রাস্তাটাতে তুমি হাঁটো, তাহলেই তুমি কিন্তু কি করতে পারবে না, তুমি সফল হতে পারবে। তো এই রোয়েটা বা এই রাস্তাটা সম্পর্কে তোমাদের কিন্তু জানা দরকার। এবং যে সমস্ত শিক্ষকদের কাছে পড়ছো, তারা কিন্তু এই রাস্তাটা আর বলছে না। তারা কেন বলছে না, তার কারণ ওইটা যদি, ওই সহজ সরল রাস্তাটা যদি তোমাদের বলে দেয়, তাহলে তো তোমরা তার কাছ থেকে গুরুত্বহীন হয়ে পড়বে, এবং তিনিও যে তোমাদের কাছ থেকে একটা ওই ফুটেজ খাওয়ার ব্যাপারে থাকে, ওই ফুটেজের ব্যাপারটা তো থাকবে না। তাহলে সেক্ষেত্রে যেটা হয়, বা তোমরাও কোনোদিন এই এই তকমাটা লাগাবে না যে বাংলার বেস্ট টিচার, ভীষণ ভালো পড়ান, এই তকমাটা লাগাবে না। ঠিক আছে, এই তকমাটার প্রয়োজনের জন্য অনেকে কি করে না, তোমাদেরকে ওই জটিল প্রশ্নটা দেয় এবং নিজেদের একটা আত্মগরিমা উপলব্ধি করার চেষ্টা করে। এই ব্যাপারটা থেকে সরে এসো। আসলে কি হয় না, এসএলএসটির প্রশ্নগুলোতে যাও, এবং এসএলএসটির প্রশ্নগুলোতে যাওয়ার পরে যেটা দেখবে, সেটা হচ্ছে যে খুব সহজ সরল প্রশ্ন পড়ে। ধরো, তোমাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে চর্যাপদ সহ যে বাকি যে পুঁথিগুলো ছিল, সেই পুঁথিটা নিয়ে হরপ্রসাদ শাস্ত্রী যে গ্রন্থটা সংকলন করলেন, সেই গ্রন্থটার নাম কি দিয়েছিলেন? এখন তোমরা প্রত্যেকেই জানো যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। অপশন পড়ে গেল যে পুরাণ বানান দন্তন্য না মূর্ধন্য। ঠিক আছে, এইরকম করে একটা প্রশ্ন কিন্তু এর আগে পরীক্ষায় পড়েছে এইভাবে প্রশ্নগুলো। এবার তোমার ক্ষেত্রে কনফিউশন হয়ে গেল, তুমি তো নোটটা মুখস্থ করে চলে এসছো, কিন্তু তুমি এটা নোটিসই করোনি যে প্রশ্নটা কি হতে পারে। গত ওই ফার্স্ট এসএলএসটিতে একটা বাগধারা পড়েছিল সম্ভবত, তোমরা মনে করবে যে ওই বাগধারাটা যখন পড়েছিল, অনেকেই কিন্তু এর ভুল উত্তর দিয়ে চলে এসেছিল। তার কারণ তারা ফ্যাক্টটাকে বুঝতেই পারে না যে একটা প্রশ্ন আসলে যিনি প্রশ্নকর্তা তিনি কিভাবে প্রশ্ন করছেন এবং তার উত্তরটা কি রকম দেওয়া উচিত, বা কোন মেন্টালিটি নিয়ে প্রশ্নটা করছেন, এটা যদি তুমি বুঝতে পারবে, তাহলেই কিন্তু তোমার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। রিসেন্টলি এসএলএসটি তে কি হয়েছিল, এসএলএসটি তে একটা প্রশ্ন পড়েছিল, দেখবে যে কল্লোল পত্রিকার প্রথম যে কবিতাটা ছিল, সেই প্রথম কবিতাটা কে লিখেছিল। এই প্রশ্নটা কিন্তু 11-12 এর একটা প্রশ্নেতে দেখা গেছে, এবং ম্যাক্সিমাম টিচারদের কিন্তু এটা কমন পড়েনি আক্ষরিক অর্থে। তার কারণ এগুলো তো কমন পড়লে হয় না, এগুলোর একটা ব্যাকগ্রাউন্ড লাগে, পড়তে হয়। ফলে কি হলো না, এই প্রশ্নটা অনেকেই গুলিয়ে ফেললো এবং ভুল উত্তর দিল। কিন্তু তারা যদি একটু ভাবনা চিন্তা খাটাতো, সিক্স সেন্স যদি একটু কাজে লাগাতো, তাহলেই দেখতো যে ওই প্রশ্নের উত্তরটা দেওয়াটা খুব একটা কঠিন ছিল না। আসলে কল্লোল পত্রিকা সম্পাদনা করছেন দীনেশ রঞ্জন দাস, গোকুলচন্দ্র নাগ। ফলে সম্পাদকীয় কলমটা কিন্তু একজন সম্পাদকেই লেখে। ঠিক আছে, বা প্রথম দিকে তার যে কবিতাগুলো বার হয়, সেগুলো সম্পাদকের বার হওয়াটাই স্বাভাবিক। এইরকম সেন্স থেকেও যদি কোনো একজন ব্যক্তি দীনেশ রঞ্জন দাস করতো, তাহলেই তার উত্তরটা বেরিয়ে যেত। কিন্তু এই থটটা ভাবনার মতো পরীক্ষার হলে বসে তৈরি করা তো তাদের কোচিং
টিচাররা করে দেয়নি। ফলে কি হয়েছে না, তোমার যে ব্যক্তিগত পড়াশোনা আছে সেই পড়াশোনাটা তোমাকে তৈরি করে দেয়নি। তোমাকে একটা উৎসাহ, তোমাকে যে উদ্দীপনা যে নিজের মতো করে পড়তে হয়, এই পড়াশোনার ভাবনাটা কিন্তু তোমাকে দেয়নি। ফলে যেটা হবে যে তোমাদের এখন এই প্রস্তুতিটা হচ্ছে যে তোমরা আগে ভুল ত্রুটিগুলো বার করো, যে কোন জায়গাগুলোতে তোমার ভুল ত্রুটি আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু পড়াশোনা করো। যারা একেবারে জিরোতে আছো, খুব একটা বেশি পড়াশোনা করোনি, সংসারের মধ্যে, টিউশনের মধ্যে, নানা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছো, তাদের আক্ষরিক অর্থে আমার বলা থাকবে যে তোমরা রীতিমতো কোনো একজন স্যারের বা দাদার গাইডেন্সে যাও, যে তোমাকে প্রপারলি গাইডেন্সটা করবে। ঠিক আছে, যে তুমি কিভাবে একটা চাকরির পরীক্ষা সফল হতে পারবে তার প্রসেসটা গোটাটা বলবে। শুধু সাবজেক্টটাকে পড়লেই হয় না রে বাবা। সাবজেক্টটাকে পড়ার সাথে সাথে না, পরীক্ষাতে তুমি কি করে ম্যাজিকের মতো কাজ করাতে পারবে, কৌশল অবলম্বন করবে, সেটা প্রয়োজন। তোমরা জানো যে আমাদের মস্তিষ্কের একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটিটাকে তোমাকে বুস্ট আপ করাতে হবে। বুস্ট আপ করাতে হবে এই কারণের জন্য, ধরো আমি তোমাদেরকে এখন বললাম যে 6 ঘন্টা পড়তে পারবে, তোমরা বলবে যে হ্যাঁ স্যার 6 ঘন্টা তো পড়ে দেবো। আমি বললাম যে কনস্ট্যান্ট মানে একেবারে একবার বসে 6 ঘন্টা পড়ার পর উঠতে পারবে? তোমরা বলে না স্যার এরকমটা তো করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এই যে ধরে রাখার ক্ষমতা, ব্রেনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। তুমি তোমার সংসারের নানা রকমের সমস্যা, তোমার টিউশনের সমস্যা, তোমার কাজের প্রেশার, বেকারত্ব, এগুলো যত বেশি তুমি মাথায় ঢোকাবে, তারপরে যদি তুমি পড়তে বসো, তাহলে কিন্তু তোমার সফলতাটা আসাটা খুব কঠিন। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে না, তোমার ব্রেনকে একটা রিস্টোরের জায়গায় নিয়ে যেতে হবে, ব্রেনটাকে অ্যানালাইসিস করাতে হবে, এবং তোমাকে কত ঘন্টা তুমি পড়তে পারছো, কিভাবে ঘন্টাটাকে বাড়াবে আস্তে আস্তে দিক করে, এবং এই পারিপার্শ্বিক যে জগৎগুলো তোমার সামনে, যে সমস্ত নেগেটিভিটি জগৎগুলো আছে বা অন্যান্য যে কাজগুলো আছে, সেখান থেকে সরে তুমি কি করে একটা নিজস্ব একটা মোটিভেট থাকবে সব সময়, এবং নিজের পড়াশোনার প্ল্যানিংটা কি হবে, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কোনো একটা পরীক্ষায় পাশ করতে গেলে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আয়োজন স্তর। ঠিক আছে, তুমি আগে একটা কাজে নামছো, ঠিক আছে, মেয়ের বিয়ে দেবে, মেয়ের বিয়ে দেওয়ার আগে যে বাবারা কি করে, একটা বড় আয়োজন করে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে। এই আয়োজনটা ভীষণ ইম্পর্টেন্ট। আয়োজন যদি ভালো হয় তাহলে দেখবে যে তোমার সাকসেস রেট কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তো সুতরাং অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা এই আয়োজনটা খুব একটা বেশি ভালো করতে পারিনি। আমরা কি করি না, কোনো একজন দাদা দিদি স্যারের সঙ্গে এই নানা রকম কমিউনিকেশন করতে শুরু করি। কিন্তু যারা দেখবে যে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, এরকম যারা র্যাঙ্ক করে, বিভিন্ন মাধ্যমিক হতে পারে, এইচএস এর বোর্ড হতে পারে, বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে, তারা দেখবে যে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে। তারা কিন্তু দীর্ঘদিন প্রস্তুতিটা, এমনটা নয় যে তারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ, তারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ, এইরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, তারা সবটাই ব্যালেন্সের মধ্য দিয়ে করে, মানে যা কিছু করে তার গোটা লাইফটা একটা ব্যালেন্সিং লাইফের উপর দিয়ে হাঁটতে থাকে। তো সুতরাং তোমাদেরকে আগে প্রথমত ওইটা করতে হবে যে আমাকে একটা পরীক্ষায় বসার আগে আমাকে ওই ব্যালেন্সিং লাইফটাতে আসতে হবে। ঠিক আছে, এবং এই প্রতিজ্ঞাটা তোমাকে করতে হবে যে আমি সারা লাইফে একটাই পরীক্ষা দেব এবং ওই পরীক্ষাতেই সফল হব। তাই সেক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে কোনো নোটস নয়, মানে এভরিথিং প্রসেসটাকে আমাকে মেনটেন করতে হবে। আমি কত ঘন্টা পড়ছি, কিভাবে পড়ছি, কতটা আমার মনে থাকছে, কেন মনে থাকছে না, এই নানা রকমের প্রসেসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তোমাদেরকে যেমন আমি একটা মেথড অ্যাপ্লাই করে বলে দিতে পারি, যেমন ধরো 2+3+5 যে মেথড আছে, এই মেথডটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে দেখবে যে তোমার অনেক ক্ষেত্রে তোমার সুবিধা হয়ে যেতে পারে। আবার অনেকেই আছে 5-3-2 অ্যাপ্লাই করতে পারো, যদি যে 8 ঘন্টা আমি পড়বো, এভাবেও তুমি করতে পারো যে 5 ঘন্টা যে টপিকটা তুমি সব থেকে দুর্বল, মানে দুর্বল, সেটাকে তুমি একটু বেশি করে পড়লে, 3 ঘন্টা তুমি পড়লে যে টপিকটাকে তুমি মিডিয়াম আছো সেই টপিকটা, যে টপিকটাতে তুমি সব থেকে বেশি ভালো আছো সেটাকে তুমি 2 ঘন্টা দিলে, এরকম ভাবে পড়তে পারো। আবার এমনও হয় যে আমাদের মস্তিষ্কের একটা ক্যাপাসিটি আছে, বারবার যে কথাটা আমি বলি, সে কি করে না, সে লোড বেশি নিতে পারে না, তাকে কি করতে, তাকে একটা অভ্যাসের জায়গায় নিতে হয়। পড়াশোনাটা সবসময় একটা ধ্যানের মতো করে। ঠিক আছে, তুমি ওই চর্যাপদে যেরকম তোমরা দেখেছো যে একজন সাধক সে কি করছে, মহাসুখ পেতে যাচ্ছে। মহাসুখ মানে কি, একটা চাকরি। এই চাকরিটা পেতে গেলে তোমাকে একটা সাধনার মধ্য দিয়ে যেতে হবে। তুমি সবকিছু করবে, নাচ করবে, গান করবে, রিলস বানাবে, ভিডিও বানাবে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, বান্ধবীদের সঙ্গে কথা বলবে, ঠিক আছে, ভালোবাসার সম্পর্কে ভীষণভাবে হাবুডুবু খাবে, এবং আবেগের মধ্য দিয়ে সে নানা রকমের কাজ করবে। এইভাবে কিন্তু চাকরি হবে না ভাই। ঠিক আছে, চাকরি যারা পায় তারা এক্সট্রা ট্যালেন্টেড, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি তো আর এক্সট্রা ট্যালেন্টেড লোকেদের নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি সেই সমস্ত ছেলে মেয়েগুলো যারা একেবারে জিরো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে, যার বাবার সেরকম ভাবে একটা আর্থিক সহযোগিতা ছিল না যে তাকে একটা ভালো ইনস্টিটিউটে পড়াতে পারে, সেই ফ্যাসিলিটিটা ছিল না যে একেবারে ভালো বিএড কলেজে পড়াতে পারে, বা বিএড, এমন অনেক ছেলে মেয়েকে আমরা চিনি যারা কিন্তু নিজের টাকা দিয়ে বিএড করেছে। সেই সমস্ত ছেলে মেয়েরা যাদের কাছে খুব একটা বেশি টাকা পয়সা নেই, তারা জানে না যে কি করে পড়তে হয়, এখন
এখন তারা বিভিন্ন কোচিং সেন্টারের কাছে গেলে দেখা যাচ্ছে যে কোর্স ফিজ 3,000, 4,000, 5,000 নানা রকমের টাকা তাদের কাছে বলা হচ্ছে। আমি সেই ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের উঠে আসার কথা বলছি, ঠিক আছে? যে তুমি এমন কিছু প্রসেস মেনটেন করো যে প্রসেসটার উপর দিয়ে হাঁটালে তুমি কিন্তু একটা সাকসেস পেতে পারবে। তাহলে কি হচ্ছে না, ব্রেনের যেহেতু একটা ওই জায়গা আছে, সেক্ষেত্রে তোমাকে একটা অভ্যাস করতে হবে। তুমি ওই নানা রকম কাজ করবে, তারপর তুমি পড়াশোনা করবে, এই দুটো সিমিলারলি চলতে পারে না, ঠিক আছে? তোমাকে মহা সুখ পেতে গেলে তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট হয় একটা চাকরির পরীক্ষাতে বা চাকরি পেতে গেলে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে বন্ধু ছাড়তে হবে যে বন্ধুগুলো তোমার কোনো কাজে লাগেনি আলটিমেটলি, ঠিক আছে? সেই বন্ধুদের সম্পর্ক ত্যাগ করে দাও, ঠিক আছে? আরে ওই বন্ধুগুলো দিয়ে কোনো কাজেই হবে না, ঠিক আছে? ব্যক্তিগতভাবে আবার এমনও যে জায়গাগুলো থেকে তুমি কোনো কিছু পাওনি সেই জায়গাগুলো থেকে সরে আসো এবং মানে তুমি চেষ্টা করো যে সবসময় তোমার পড়াশোনাটার দিকে সবসময় ফোকাস থাকার। এটা একটা বড় মাধ্যম আর কি, হ্যাঁ? সিলেবাসটাকে ভালো করে পড়ার পরে তোমার নিজস্ব যে নোটস গুলো আছে সেই নোটস গুলো বানাও। আমি নিঃসন্দেহে চেষ্টা করবো যে আমার যে নোটস গুলো ছিল সেই নোটস গুলো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করে দিতে, তাহলে কি করবে না, তোমরা একটা মোটিভেট পেয়ে যাবে এবং নোটস বানানোর পদ্ধতিটা সম্পর্কে জেনে যাবে। এটা করার পরে তোমরা রীতিমতো পড়াশোনাটার উপর বেশি করে ফোকাস করো এবং যত ঘন্টা পারো নিজেদেরকে সময় দিয়ে পরে পড়াশোনাটা করো এবং একটা প্রসেস মেনটেন করার পড়ো। তার কারণ হচ্ছে যে একটা ধরো পড়া তুমি মুখস্থ করলে, ঠিক আছে, স্বাভাবিকভাবেই তুমি দেখা গেল যে চর্যাপদের উপরে তুমি মুখস্থ করলে বা কোনো একটা টপিকের উপর তুমি কিন্তু মুখস্থ করলে, সেই মুখস্থ করার পরে তুমি সেই পড়াটার পরে তুমি দুদিন পরে আবার পড়ো, দেখবে কতগুলো তোমার দেখবে মনে রয়েছে না। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওই যে অংশগুলো মনে রয়েছে না সেগুলোকে দাগ মেরে রাখো যে ওই অংশগুলো আমি মনে করতে পারছি না। এবার তুমি কি করো, সেদিন আবার একটু ভালো করে পড়ো, তারপর তুমি 3 দিন পরে অ্যাপ্লাই করো ওটাকে। 3 দিন পরে তুমি যদি দেখো তাহলে দেখা যাবে যে তুমি দেখবে আরো কিছু অংশ তোমার মাথা কিছুটা স্টোর করতে পেরেছে, কিছুটা স্টোর করতে পারেনি। তুমি আবারও এটাকে রিভাইজ করো। 3 দিন করার পর তুমি 5 দিন করার 5 দিনের মাথায় তুমি আবার ওটাকে প্র্যাকটিস করো, দেখবে যে তোমার ব্রেন কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গায় যাচ্ছে। তুমিও না নিজের ভিতরে একটা পড়াশোনা করার জন্য একটা আলাদা উৎসাহ, একটা আলাদা উদ্দীপনা পাচ্ছ। এই আলাদা উৎসাহ এবং আলাদা উদ্দীপনাটা ভীষণ ইম্পর্টেন্ট হয় এবং যখনই তুমি এই প্রসেসগুলো দিয়ে হাঁটবে তখন তোমার পড়াশোনাটা অনেক বেশি বুস্ট আপ হয়ে যাবে। আমাদের ছেলে মেয়েরা কি করেছে, যে ভুলটা করেছে ফার্স্ট এসএলএসটি যাদের হয়নি, তারা স্বাভাবিকভাবেই তাদের অনেক ভুল ত্রুটি আছে, এমনটা নয় যে তাদের ভুল ছিল না। তাদের পড়াশোনার ক্ষেত্রে তারা বারবার, তাদেরকে আমি যে কথাটা বলি যে তুমি কতটা পরিশ্রম করেছো সেটা নট ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্টই নয় তুমি কতটা ঘন্টা পড়েছো, ঠিক আছে? তার থেকেও বড় বেশি হচ্ছে যে তুমি কি কি কৌশল অবলম্বন করেছো, যে আমি কি প্যাটার্নে পড়বো, আমি কিভাবে পড়বো, আমার ম্যাটেরিয়াল কিভাবে হবে, আমি কিভাবে নিজেকে একটা জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? এইটা ভীষণ ইম্পর্টেন্ট হয় একটা চাকরির পরীক্ষাতে আসতে গেলে। ওইটা করার পরে তুমি কি করো না, রীতিমতো প্রিপারেশন নিতে থাকো। এই প্রিপারেশন নিলে দেখবে তোমার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি থেকে যাবে, ঠিক আছে? এবং তুমি নিজেও এই জার্নিটার উপর দিয়ে যদি তুমি হেঁটে আসো তাহলে তুমি কি করতে পারবে, তুমি আমার মতো করে তুমিও অন্য কাউকে এই পথটা দেখাতে পারবে। আমি যেরকম একটা জায়গা থেকে উঠে এসেছি, আমি নিজে জানি যে কতটা ঘন্টা পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে আমার ম্যাটেরিয়াল তৈরি হবে, কতগুলো মক টেস্ট দিতে হয়, কখন মক টেস্ট দিতে হয়, কিভাবে মক টেস্টটা দিলে আমার উপকারে লাগবে, ঠিক আছে? এবং কোন কোন মানুষগুলো আমাকে সহযোগিতা করে আমার পড়াশোনার ক্ষেত্রে, তাদের পাশে আমি কত ঘন্টা থাকবো, তাদের সাথে আমি কিভাবে সময় কাটাবো, কোন মানুষগুলো আমার কোনো কাজেই লাগে না সেখান থেকে আমি কিভাবে সরে থাকবো, ঠিক আছে? কমপ্লিটলি একটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় আমি কাদের সঙ্গে থাকবো, কিভাবে থাকবো এবং আমার লাইফস্টাইলটা কিরকম হবে, এইটা আগে করা দরকার, ঠিক আছে? আমাদের ছেলেমেয়েরা এই জায়গাটাতে ভুল করে যায় এবং কোনো কোচিং সেন্টারের শিক্ষকরাও কিন্তু কি হয় না, তারা এই জায়গাগুলো নিয়ে কথা বলেনি স্বাভাবিকভাবেই। এই জায়গাগুলো নিয়ে যারা ইউপিএসসির মতো সার্ভিস দেয়, ঠিক আছে, তোমরা যদি কেউ দেখো সিভিল সার্ভিসের মধ্যে যারা প্রস্তুতি নেয়, তুমি যাও কোনো একটা ভালো ইউপিএসসি বা সিভিল সার্ভিস যারা ডাব্লিউবিসিএস যারা ক্র্যাক করেছে, ঠিক আছে, তাদের কাছে যাও বা আরো বড় পরীক্ষাতে যারা ক্র্যাক করেছে তাদের কাছে যাও, তাদের প্রত্যেকের দেখবেন একটা সফল স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে? তারা নিজেদের লাইফটাকে না মানে ওইরকম ওই গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দেয় নাই, ঠিক আছে? আজকে একটা এসএলএসটি হওয়ার বিজ্ঞপ্তির খবর পাওয়া যাচ্ছে, প্রত্যেকেই মেসেজ করে যাচ্ছে, আমাকেও ইভেন করছে অনেকেই মেসেজ যে আমি দাদা তোমার কাছে পড়তে চাই, তুমি এরকম পড়াচ্ছ। ব্যাপারটা এমনটা নয় সবসময় আমার কাছে আসতে হবে এই কথা নয়। আমি কখনোই বলবো না যে আমি একজন বেস্ট টিচার, আমি কিছুই জানি না, ঠিক আছে? আমি এটুকু জানি যে তুমি কি করে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারো, ঠিক আছে? আমি আমার ব্যক্তিগত লাইফে কিভাবে সফল হয়েছি বিভিন্ন এক্সাম গুলোতে আমি সেটা জানি। আমি এর বেশি আমার সাবজেক্ট সম্পর্কে খুবই কম নলেজ আছে, আমি যে খুব ভালো জানি এমনটাও নয়। আমি মোটামুটি আক্ষরিক অর্থে যে খুব ভালো বুঝি
কিছুই নই, ঠিক আছে? আমি একজন সাধারণ মানুষ যে খেটে খুঁটে একটা পরীক্ষায় সফল হয়েছে। তো আমার চেয়ে অনেক গুণী, নামী এবং অনেক ভালো শিক্ষকরা তোমাদের পশ্চিমবঙ্গে আছে। তাদের কাছে তোমরা যাও, ঠিক আছে? তাদের সাথে তোমরা কমিউনিকেশন করো, তাদের সাথে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলেও তোমাদের অনেকটা বেশি সুবিধা হবে। আমি তো চেষ্টা করছি যে সমস্ত ছেলেমেয়েরা আমার যে পদ্ধতিটা ছিল, আমি চেষ্টা করছি আমার লাইফে যে প্রিপারেশন গুলো আমি নিয়েছি সেগুলো মানুষের সাথে ছড়িয়ে দিতে। এবং আরো একটা ব্যাপার হয় যে আমার এই প্ল্যানিংটা সকলের সামনে শেয়ার করে দিতে, তাহলে কি হয় না, তারা অনেকটা বেশি উপকৃত হবে। এবং কি কিছু ছেলে ভাই বোন আছে যে ভাই বোনগুলো আমার গাইডেন্সে থাকতে চায়, আমাকে চেনে জানে, এবং স্বাভাবিকভাবে আমার পড়াশোনাটা তাদেরকে যদি ভালো লাগে, তাহলে তারা যদি থাকতে চায় তাদেরকে আমি কিছুটা হয়তো পথ দেখাতে পারি। কিন্তু তাদের কাছে কখনো এটা দাবি করিনি যে আমি ভীষণ ভালো পড়াই। আমার পড়ানোর কোনো সেরকম বাউন্ডারি লাইন নেই যে আমি একেবারেই প্রচুর ছাত্রছাত্রী পড়াচ্ছি বা আমার পড়ানো হচ্ছে। এটা মোটেও আমি কাজটা করি না। আমি কাজটা করি শুধুমাত্র সোশ্যাল ওয়ার্কের জন্য, ঠিক আছে? এটা নয় যে অ্যাজ এ পার্সোনাল গেইন বা বিজনেসের জন্য আমি কাজটা করছি। দেখবে যে আমি কখনোই আমার পুরো ভিডিওতে কখনো আমি বিজনেসের ব্যাপারে কখনো কথা বলতে যাইনি, বা আমার এই ধরনের মেন্টালিটিও নেই। ফলে যেটা হয়, আমি ফ্রি অফ কস্ট যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু আমার নিজস্ব যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু কি হয় না, আমার এটা মনে হয়েছে যে ছেলে মেয়েগুলোকে একটু অন্তত তুলে নিয়ে আসা দরকার। এমন অনেক ভালো ছেলে মেয়েকে আমি চিনি যারা ফার্স্ট এসএলএসটি তে হয়নি, সেকেন্ড এসএলএসটি তে হয়নি, বিভিন্ন এক্সাম গুলোতে পাস করতে পারছে না, তারা ভালো পড়াশোনায়, তারা স্কুলে, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তারা টপে থাকতো, ঠিক আছে? কিন্তু এই টপে থাকা স্টুডেন্ট গুলো না কোথাও এই সময়ের প্রভাবে হারিয়ে গেছে। বিগত লাস্ট 15 বছরে যে এক্সাম গুলো হয়েছে, 15 বছরে কিছুই তো হয়নি, ঠিক আছে? শিক্ষা ব্যবস্থার একটা চরম অরাজকতা নেমে এসছে বলতে পারো, মাসসাময় বলতে পারো আসলে আমাদের এই লাস্ট 15 বছরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে গিয়ে না অনেকটা ছেলেমেয়েরা কিন্তু কি হয়েছে না, একটা বিভ্রান্তের মধ্যে দিয়ে চলে গেছে, অনেকটা নেগেটিভিটির মধ্যে দিয়ে গেছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়েছিল তারা দেখবে যে প্রত্যেকে আজকে সফল। একটা লোককে পাবে না তুমি যে সফল হতে পারেনি। আসলে কোথাও না কোথাও তোমরাও তো ওই সমাজের মধ্যেই আছো, কিন্তু তোমাদের সমাজের মধ্যে থেকে তাহলে বাকিরা চাকরি পাচ্ছে কেন? কোন পদ্ধতিতে তারা চাকরি পেয়েছে, ঠিক আছে? তারা কি সবাই দুর্নীতি করেছে, সবাইকে টাকা দিয়ে চাকরি পাচ্ছে? এমনটা নয়। তাহলে তারা চাকরিটা পেলো কোন পদ্ধতিতে? যে পদ্ধতিটা তুমি পিছিয়ে রইলে, তুমিও তো ওই এক্সাম গুলো দিচ্ছ, তুমি পাস করতে পারছো না কেন? তাহলে তোমার পাস করার ক্ষেত্রে কোন ভুল ত্রুটিগুলো ছিল, আর কোন ভুল ত্রুটিগুলো সংশোধন করে সেই মানুষটা সাকসেস পেয়েছে, সেই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে। তাহলেই তুমি কিন্তু কি করতে পারবে না, তুমি সফল হতে পারবে। সুতরাং প্রত্যেকে ভালো থেকো এবং পড়াশোনাটা করো। থার্ড এসএলএসটি, আপার প্রাইমারি, প্রাইমারি, এরকম অনেক পরীক্ষা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে। এবং তুমি এইটুকু প্রতিজ্ঞা করো যে 2026-27 মধ্যেই তুমি যেন চাকরি পেতে পারো। অনেক হয়েছে, অনেকটা সময় নষ্ট করেছো, ঠিক আছে? আর কিন্তু সময় নষ্ট করো না, ঠিক আছে? তার কারণ হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ব্যক্তিগত স্ট্র্যাটেজি যদি না থাকে তাহলে কিন্তু কেউই তোমাকে তৈরি করে দিতে পারবে না। তোমার প্রতিযোগিতা তোমাকে টিকে থাকতে হবে, ঠিক আছে? তার কারণ তোমার দুঃখ কষ্ট দুর্দশার কথা কিন্তু কেউ শুনবে না, ঠিক আছে? তুমি আজীবন অজুহাত দিয়ে যাবে যে আমি ওই বছরে পরীক্ষায় পাশ করতে পারলাম না, তার কারণ আমার এটা ছিল। অজুহাত দিয়ে কিন্তু বিরাট কিছু করা যায় এমনটা নয়। অজুহাত দিয়ে তুমি আত্মসন্তুষ্টি লাভ করতে পারবে ঠিকই, কিন্তু আক্ষরিক অর্থে দিনের শেষে কিন্তু রাত্রিবেলা তোমার নিজেই নিজেকে দেখে পড়ে নানা রকম প্রশ্ন চিহ্ন জাগবে তোমার মনের মধ্যে যে আমি কি ফেলিওর হয়ে গেলাম। তো সুতরাং আমি বলবো যে সময় অনেক নষ্ট করেছো, আর নয়, এবার থেকে তুমি পড়াশোনায় নামো। আর যদি এবারে পড়াশোনায় না নামতে পারো, ঠিক আছে, তাহলে তুমি ভাই পিছিয়ে পড়বে, তাহলে তো কিন্তু আর আমার বলার কিছু নেই, ঠিক আছে? কাউকে বলে পড়ে কাউকে পড়তে বসানো যায় না, বা পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ দেওয়াটা যায় না। সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে তুমি যদি নিজেরকে আলো না জ্বালাতে পারো, নিজের মধ্যে যে আলোটা জ্বালানো প্রয়োজন ভীষণ, আগে আগে নিজে আলোটা জ্বালাও, নিজে আলোয় আলোকিত হও, তারপরে তো তুমি অন্যকে আলোটা দেখাতে পারবে। তো সুতরাং সমস্ত কিছু থেকে সরে এসো, নিজের যে সাকসেসটা আছে, নিজের যে সফলতা আছে, নিজের যে পড়াশোনাটা আছে, সেটা একটা সার্বজনীন মানদণ্ডে নিয়ে যাও, ঠিক আছে? আজকাল সমাজে কিন্তু না তুমি যে কতটা পড়াশোনা করেছো, ঠিক আছে, সেটা মোটেও কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? তুমি এমএ বিএড পিএইচডি করেছো, তাতে তোমার আহামরি বিষয় নয়। তোমার পিএইচডি থাকলেও তোমাকে কেউ গুরুত্ব দেবে না, তোমার নামের শেষে ডক্টরেট থাকবে। আমি এরকম প্রচুর পিএইচডি করা ছেলে মেয়েকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখছি, একটা চাকরির জন্য, একটা কেউ কোচিং পড়াচ্ছে, এই পড়াচ্ছে সেই পড়াচ্ছে। এটা ম্যান্ডেটরি নয় যে একটা চাকরির পরীক্ষায় তোমার তখনই গুরুত্বপূর্ণ পাবে, এই সমাজে এখন যে অবস্থা দাঁড়িয়ে গেছে, যে তুমি যদি একটা সরকারি জায়গায় ঢুকতে পেরেছো, একটা চাকরি পেতে পেরেছো, তাহলে সবসময় তোমার ইন্টেনশনটা হওয়া উচিত যে জ্ঞানের জন্য নয়, আগে আমাকে চাকরির জন্য পড়তে হবে। চাকরিটা পাওয়ার পরে তুমি জ্ঞানের কথা বলতে আসবে, ঠিক আছে? তার কারণ মানুষ তখনই তোমার কথাটা শুনবে। ওই যে বলে না, সফল হলে তোমার ছেঁড়া জামাটাও আসলে ইতিহাস। আসলে সেটাই তাই। এই সমাজ কিন্তু এখন টাকাটার উপর ভীষণভাবে জোর দিয়েছে। ফলে এমনটা নয় যে তোমার শিক্ষাগত প্যাটার্নটার উপরে বা শিক্ষাগত ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড পড়াশোনা এগুলোর উপরে হয়তো কতিপয় মানুষ সেগুলোর উপরে গুরুত্ব দেয়, যারা বুঝি যে ছেলেটা নিঃসন্দেহে পড়াশোনা করে,
সেক্ষেত্রে আমরা কখনো তাদেরকে ছোট করি না, তাদেরকে হেয় করি না। বরং তাদেরকে অনেকটা বেশি পরিমাণে কি করে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করি। কিন্তু আমাদের মেক্সিমাম সমাজের একটা বড় অংশ হচ্ছে তারা তো কিছু বোঝে না। তারা সঙ্গে, সঙ্গে তোমাকে একটা জাজমেন্ট করে দেবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে না, তোমার মধ্যে যখনই তোমাকে নিয়ে একটা সমালোচনা হবে এবং তুমি সেই সমালোচনাটা গিলবে মনের ভিতর দিয়ে, তখন না তোমার নিজের ভিতরে একটা প্রশ্নচিহ্ন মনে হয়ে যাবে যে তুমি যে মানুষটা আগে দীর্ঘদিন পড়াশোনা করে এসছো সেই মানুষটাকে তাহলে একেবারে ভুল পথে চলে গেলে, নাকি তুমি কি আর কোনোদিন সাকসেস পেতে পারবে না? এরকম নানা রকমের প্রশ্ন তোমার মধ্যে তৈরি হবে। সুতরাং আমি এইটুকু বলবো যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এবার থেকে কিন্তু রীতিমতো পড়াশোনায় নামো, ঠিক আছে? এবং যতক্ষণ না পর্যন্ত সাকসেস পাচ্ছ, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত লেগে থাকো। কোনো রকম নেগেটিভিটি কথা বলবে না এবং নেগেটিভিটির মধ্যে তুমি থাকবেও না, ঠিক আছে? তাহলেই কিন্তু সফল হতে পারবে। জীবনে সফল হওয়ার ক্ষেত্রে এটাও একটা বড় পয়েন্ট যে আমি কখনো নেগেটিভিটির মধ্যে দিয়েই যাব না, ঠিক আছে? এই বার্তাটা যাদের ভিতরে থাকে সবসময় তারা দেখবে যে অনেকাংশে তাদের পজিটিভিটি থাকে এবং তারা সফল হয়ে যায়। প্রত্যেকে ভালো থেকো এবং পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাও।